ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৪৫। রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র সবাই গিয়ে ধপাস ধপাস করে ভাই ভাবি দুপাশে বসে পড়ল। অরণ্য ফোনের ক্যামেরা অন করে প্রীতমকে বলল, মেজদা, তোমার শাস্তির দিন শেষ, শান্তির দিন শেষ, এবার মেজ ভাবির দিন শুরু হবে। তাই এই আনন্দে আসা একটা গ্রুপ সেলফি তুলি। এখানেই পারিনি, না হলে ওই ডিপার্টমেন্টটা ওর। অরণ্যের কথায় রাজ কপাল কুঁচকালো, কৌতূহলী কণ্ঠে বলল, কেন কেন শান্তির দিন শেষ হবে কেন? এখন তো মেজাদের সুখের দিন শুরু, সবে তো বিয়ে হলো, এরপর আরো কত কিছু হবে। আমরা চাচু হব, মেজদা বাবা হবে, সুখ আর সুখ, দুঃখ কিরে। প্রীতম কঠিন চোখে তাকালো ভাইয়ের দিকে, কিন্তু ওরা সেটা থোড়াই কেয়ার করলো। অরণ্য আবারও বুঝদারদের মতো মাথা নাড়িয়ে বলল, পুরুষ মানুষের জীবনচক্র বড়ই বিচিত্র, তাহারা কখনো নিজেদের ইচ্ছা স্বাধীন থাকতে পারে না। তাহাদের জীবন বড়ই করুণ, যাহা সুখ করিবার তাহা বিবাহের আগ পর্যন্তই করিয়া নিতে হয়। কারণ জীবনের পত্নী দেবীর আগমন ঘটিলে সুখ শান্তি নিজ দায়িত্ব হইতে বিদায় নিয়া চলিয়া যায়। অরণ্যের এহেন কথায় প্রীতম চোখ ছোট ছোট করে তাকালো অরণ্যের দিকে। সমুদ্রর চিন্তায় পড়ে গেল, ভাবুক কণ্ঠে শুধালো, কেমন? অরণ্য এবার গম্ভীর হলো, প্রেমিকাকে দেখিয়ে বলল, এই যে বৎস, এই বালকের দিকে চাহিয়া দেখো, এই যে কয়দিন মাত্র হইয়াছে বিবাহ করিয়াছে, ইহার মধ্যে তাহার চেহারার পরিবর্তন হইতে শুরু করিতেছে। তিন ভাই একসঙ্গে তাকালো প্রেমের দিকে। প্রেম বিরক্ত, কিন্তু অরণ্য প্রেমের বিরক্তি তোয়াক্কা করল না। আবারও বলতে লাগলো, বিবাহের পর এই বালকের কলিজার সাহস যেন ৫ কেজি হ্রাস পাইয়াছে। আর সুখ শান্তির কথা তো ছাড়িয়াই দিলাম, মুখখানিটি একটু দেখো, পূর্বে যেমন ছিল এখন আর তেমন নাই। আজ এই দশা মেজদা তো খুব তাড়াতাড়ি হতে চলিয়াছে। সুখের জীবনের অন্তিম সেলফি। প্রেম এতক্ষণ ওর বাদরামও শুনছিল, এবার অরণ্যের কান টেনে ধরলো, বলল, আচ্ছা, আমাদের সুখের জীবনের সমাপ্তি হয়ে গেছে, তা তুই এত কিছু জানিস কিভাবে? আমাদের না বলে কয়ে বিয়ে করেছিস নাকি? অরণ্যের চিৎকার দিয়ে কান ছাড়তে ছাড়তে বলল, উফ, লাগছে ছোটদা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর সত্যি কথা বলবো না। উফ, আজকাল সত্যি বললেও দেখি শাস্তি পেতে হয়। প্রীতম এবার সবাইকে ধমকে বলল, বাদরামো শেষ হলে তাহলে আমরা বাড়ি যেতে পারি। প্রীতমের কথা শুনে না চাইলে অরণ্য নিষ্পাপ মন দুষ্টু দুষ্টু চিনতে উকি মারতে শুরু করে দিল। সমুদ্র মুসকে মুসকে হাসতে দেখে কপাল কুঁচকে বলল, আবার হাসছিস কেন? অরণ্য প্রীতমের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, মেজ দাদার তাড়াহুড়ো দেখেছিস? তা সইছে না যেন, ভাই চল ফুল কিনতে যাই। অরণ্যের কথায় এবার রাজ আর প্রেম মুসকে হাসতে শুরু করলো। এনা লজ্জায় মাথা নিচু করে মাটিতে যেন মিশে যাচ্ছে সে। প্রীতম আবার অরণ্যর কান টেনে ধরে বলল, এই মুখ দিয়ে যদি আর একটা বাজে কথা বের করেছিস তো এখানে কান টেনে ছিঁড়ে নেব। অরণ্য আবারও চিৎকার দিয়ে কান ছাড়িয়ে বলল। সমুদ্রকে টেনে তুলে বলল, চল ভাই, তাজা ফুল কিনে নিয়ে আসি। ভাই হিসেবে আমাদের তো এটা দায়িত্ব, তাই না? না হলে পরে দেখা যাবে ছোটদার মতো মেজদাদাও বাগানের খালি গোলাপ আর বেলি দিয়ে কাজ সারতে হবে। এবার প্রেম মারতে নিলে ওরা দৌড় দিল। প্রেম বলল, তাহলে বাড়ি গিয়ে দিকে যাওয়া যাক মেজদা। প্রীতম সম্মতি জানালো। ইয়ানার হাত শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, চলো তোমার নিচের বাড়িতে, আজ থেকে এটা তোমার আসল ঠিকানা। ইয়ানা অশ্রুর চোখে তাকালো প্রীতমের দিকে। প্রীতম, প্রেম, রাজ আর ইয়ানা এগিয়ে গাড়িতে বসলো। অরণ্য আর সমুদ্র সত্যি সত্যি ফুল কিনতে চলে গেছে। শিকদার বাড়ির পরিবেশ বেশ চুপচাপ ও থমথমে, কোনো প্রকার কোনো ফুসুর ফাঁসুর শব্দ আসছে না। শিকদার বাড়ির সকলে বর্তমানে শিকদার বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত। এই বাড়ির কর্তা সাদমান শিকদার আর তার 2 ভাই গম্ভীর মুখে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্য, অর্থী বেগম চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছেন। প্রেরণা, পরিণীতা, থিরাথরি, উষাদ, অন্ময় ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছে পাশেই। প্রণয় সাহেব শিকদার এর পাশে সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে সে বেশ ফুরফুরে মেজাজে আছে। শিকদার বাড়িতে আসা মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত। শিকদারদের পারিবারিক বিষয়ে বাইরের মানুষের চর্চা নিষিদ্ধ, তাই শিকদাররা কি করলো না করলো তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রিয়তা ভয়ার্ত মুখে তাকালো পরিণীতার বাহু ঝাঁচিয়ে ফিসফিস করে বলল, আমার কিন্তু একটা বিষয়ে সন্দেহ হচ্ছে আপু। পরিণীতাও ভীষণ ঘাবড়ে আছে।
প্রিয়তার কথায় তার সম্বিত ফিরল। প্রিয়তা আবারও বলল, আমি আমার ভাইকে যতটুকু চিনি, বড় কিছু না হলে সে অত সহজে মাথা গরম করে না আপু, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। পরিণীতা ভুরু কুঁচকালো, তাহলে কি বলতে চাস? প্রিয়তা ভয় ভয় বলল, তুমি একটা খবর জানো তো? কি? প্রিয়তা আবারও ফিসফিস করে বলল, ভাই আর ইয়ানা একে অপরকে ভালোবাসে। আর ইয়ানা কাল থেকে একদম লাপাত্তা হয়ে গেছে, ফোন ধরে না, দেখাও করে না, কলেজেও আসে না, একদম হারিয়ে গেছে জানো। তাই আজ ভাইয়া রসগোল্লা বলে চিৎকার দিল, শুনেছ? প্রিয়তার কথায় পরিণীতা অবাক হলো, কারণ সে এসব আরো কয়েক বছর আগে থেকেই জানে, কিন্তু ভয়ে আর চিন্তায় আজকের ব্যাপারটা অত গভীরভাবে খুঁটিয়ে দেখতে পারেনি। সে ছোট করে বলল, শুনেছি। প্রিয়তা আবারও বলল, ভাইয়া ইনুকে অনেক ভালোবাসে আপু, অনেক মানে অনেক। আর ভালোবেসে রসগোল্লা বলেই ডাকে, এটা ইনু আমায় বলেছে। তো আমার মনে হচ্ছে ওর জন্যই ভাইয়া এইভাবে বেরিয়ে গেছে, নিশ্চয়ই ওর কিছু হয়েছে আপু। পরিণীতা এই ব্যাপার নিয়ে ভাবলো। সে ড্রয়িং রুমে লাগানো বড় ঘড়িটার দিকে তাকালো, রাত 8:51। পরিণীতা আবারও বাকি সবকিছু ভুলে গেল। তার ভেতরটা ছটফট করে উঠল। আজকে মাস্টার মশাই পড়াতে আসেনি, আর এখনো ফোন তুলছে না। পরিণীতা অতিরিক্ত চিন্তায় ঘামতে শুরু করলো। কিন্তু পরিণীতা চিন্তা ভাবনা দূরে এগোবার আগে কলিং বেল বেজে উঠল। কলিং বেল বেজে শব্দে পুরো ড্রয়িং রুমই তো কম্পন হলো। সকলে ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে সামনে সাদমান শিকদারের দিকে তাকালেন। আরতি বেগম ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলে দিলেন। সকলেই ছুটে গেল সদর দরজার দিকে। দরজার বাইরে প্রীতম, প্রেম আর রাজ দাঁড়িয়ে আছে, তাদের দৃষ্টি শান্ত। ছেলেদের চিন্তার চেহারায় অনন্যা বেগমের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু এখন ছেলেকে অক্ষত দেখে মাতৃমনে যেন স্বস্তি ফিরল। ছুটে গিয়ে তিনি প্রীতমের চোখ মুখে হাত বোলালেন, স্নেহমাখা কণ্ঠে বললেন, তুই কাউকে কিছু না বলে ভাবে কোথায় গিয়েছিলি বাবা? মায়ের তো চিন্তা হয়, তাই না? সকলেই প্রশ্নোক্ত নির্দ্বিধায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতমের দিকে। ভয়ে প্রিয়তা আর পরিণীতার বুক দিক দিক করছে। প্রণয় শান্ত চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। অনন্যা বেগম আর কিছু বলবে, তার আগে প্রীতম নিজের পেছন থেকে ছোট্ট একটা হাত টেনে ধরে আনলো। বিষময় সকলে কিংকর্তবিমূঢ় হয়ে রইল। ইয়ানা সবার দৃষ্টি ভয়ে রীতিমতো কাঁপছে। ঘোমটা মাথায় লাল শাড়ি পরিহিতা নববধূ রূপী ইয়ানাকে প্রীতমের পাশে দেখে পুরো ড্রয়িং রুমে যেন বাজ পড়ল। সকলের অক্ষি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। কয়েক সেকেন্ড পার হওয়ার আগেই ভয়ে তটস্থ হয়ে গেল ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকে। শুধু নির্বিকার চিত্তে চারজন, সাদমান শিকদার, খলিদ শিকদার, প্রণয় শিকদার আর প্রীতম শিকদার। রাজার প্রেম মনে মনে হালকা হালকা ভয় পাচ্ছে। প্রেম শক্ত করে ইয়ানার হাত চেপে ধরে বাড়ির ভেতরে এক পা দেওয়ার সাথে সাথেই হুঙ্কার দিয়ে উঠল সাদমান শিকদার, দাঁড়াও। এখানে লেখিকা ভুল করছে, যেখানে বলছে যে প্রেম শক্ত করে হাত ধরে, এখানে প্রীতম হতো, কারণ হাজবেন্ডই সাধারণত হাতটা ধরে নিয়ে যাবে। আই থিঙ্ক। হুঙ্কারের শব্দে কেঁপে উঠল পুরো শিকদার বাড়ি, কেঁপে উঠল প্রত্যেকে। প্রিয়তার উষা ভয়ে চেপে ধরল পরিণীতার দুই হাত। সাদমান শিকদার, খলিল শিকদার গম্ভীর মুখে এগিয়ে গেলেন প্রীতমের দিকে। প্রীতম এবারও নির্বিকার, কিন্তু ইয়ানা রীতিমতো ভয়ে কাঁপছে। সাদমান শিকদার এগিয়ে সে কষিয়ে চর বসালো প্রীতমের বাগালে। আবারও ভয়ার্ত চোখে তাকিয়ে কেঁপে উঠল প্রত্যেকে। সাদমান শিকদার রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন, কাঁপতে লাগলো ওনার পুরো শরীর। তিনি এবার প্রীতমের ডান গালে সজোরে আরেকটা চর মেরে চেঁচিয়ে বললেন, এই দিন দেখার জন্য তোমাকে মাথায় করে বড় করেছি নাকি? এই দিন দেখার জন্য তোমাদের প্রতিটা চাওয়া মিটিয়েছি? এই দিন দেখার জন্য? হ্যাঁ, তোমরা খুব ভালো করেই জানো এই শিকদার বাড়ির সবচেয়ে বড় দুর্বলতা বংশমর্যাদা, আর তোমরা বারবার সেই জায়গায় আঘাত করছো। যে মান মর্যাদা আমাদের বংশের প্রতীক, যাকে আমরা পূর্বপুরুষরা রক্ষা করেছি এত বছর নিষ্ঠার সাথে, মেনে চলেছি বংশীয় প্রত্যেকটা নিয়ম কানুন, আর তোমরা এভাবে সেটা পায়ে পিষছ কোন অধিকারে? তোমাদের ভালোবেসে বড় করার প্রতিদান হিসেবে আমাদের এভাবে সমাজের কাছে অসম্মান করছো তোমরা। তোমাদের প্রত্যেককে ছোট থেকে বোঝানো হয়েছে সিদ্ধার বংশের রীতিনীতি, আদব কায়দা, তারপরে তোমরা একটার পর একটা এসব করে চলেছ। বিয়ের আগে আমার থেকে অনুমতি নেওয়ার উচিত ছিল না, কুলাঙ্গার সন্তান। মাথা নিচু করে নিল প্রীতম। সাদমান শিকদার আগে কাঁপতে কাঁপতে আবারও বললেন, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই সাদমান শিকদার তোমার মুখটা আর দেখতে চায় না। তিনি এবার প্রেমের দিকে তাকালেন, একই হুঙ্কার ছেড়ে বললেন, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মুখ আমি দেখতে চাই না। সাদমান শিকদার এবার গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বললেন, বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে।
আমার বাড়িতে যেন আর কোনোদিন তোমাদের পাও না পড়ে। সাদমান শিকদারের কথায় অনুশ্রী বেগম ও অনন্যা বেগম আঁতকে উঠলেন। অনন্যা বেগম এক প্রকার ছুটে গিয়ে সাদমান শিকদারের পা জড়িয়ে ধরলেন। কান্না মিশ্রিত কণ্ঠে অনুনয় করে বললেন, দয়া করে এমন করবেন না ভাইজান, আমার একটা মাত্র ছেলে ভাইজান, আপনার ভাই ও বাসায় নাই ভাইজান, দয়া করে আমার ছেলেটাকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন না, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আরো নিচু প্রীতম আরও চুপ থাকলো না, ছুটে এসে মাকে তুলল। সাদমান শিকদারের সম্মুখে দাঁড়িয়ে নত কণ্ঠে বলল, আমি জানি আমি আমার বংশের মান মর্যাদা ডুবিয়েছি, কিন্তু এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ আমি কোনো অন্যায় করিনি, আপনার সম্মানও নষ্ট করিনি, জীবন আমার, তাই আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি। আপনার বংশে থাকার জন্য, এই অদৃশ্য ইগো রক্ষা করার জন্য আমি দায়ী নই। আর যাই হোক, এই প্রীতম শিকদার কখনো ভালোবাসার জন্য আহুতি করবে না। আমার জীবন, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার একান্ত নিজের সিদ্ধান্ত, আমার ব্যাপার। ঠিক আছে, আপনার কথাই থাকলাম না আপনার বাসায়, থাকলাম না আপনার শিকদার বাড়িতে। এমনিতেও আমি আপনাদের পয়সায় খাই না, আমার যথেষ্ট সামর্থ্য আছে আমার স্ত্রীর ভরণ পোষণ করার। এমনিতেই যদি আপনার বাড়িতে থাকার, তবুও আমার পয়সা আমার বউকে পালতাম, আপনাদের পয়সায় না। প্রীতমের দুঃসাহস দেখে উপস্থিত সকলে ভয়ে ঢোক গিলে নিল। প্রেম উষাকে ডাকলো, উষা দিকে আসো। উষাও আশেপাশে না দেখে স্বামীর ডাক অনুযায়ী প্রেমের পাশে গিয়ে দাঁড়ালো। প্রেম বলল, আমরা এখানে থাকবো না। উষা তাকালো কিন্তু কিছু বলল না, কারণ প্রেম তাকে নিয়ে যেখানে যাবে সে সেখানেই যাবে। অনুশ্রী বেগম আর অনন্যা বেগম ডুকরে কেঁদে উঠলেন। অনুশ্রী বেগম স্বামীর মিনতি করে বললেন, অনুগ্রহ করে এমন করবেন না। প্রেম আর প্রীতম নিজেদের স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে প্রণয় পেছন থেকে কঠিন কণ্ঠে বলল, দাঁড়া। সঙ্গে সঙ্গে দুই ভাই থেমে গেল। আবারও সামনে ঘুরে তাকালো বড় ভাইয়ের দিকে। প্রণয় এতক্ষণ নির্লিপ্ত চোখে সবাই দেখছিল। অনুশ্রী বেগম তনুশ্রী বেগমের চোখের আশায় চিকচিক করে উঠল যেন আলো। অনুশ্রী বেগম ছুটে এসে প্রণয়ের কাছে অশ্রুসিক্ত চোখে ছেলের হাত ধরে মিনতি করে বললেন, বাবা দয়া করে তোর ভাইদের থামা, ওদের যেতে দিস না। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে আশা নিয়ে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় দুই ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস তোরা? প্রীতম মাথা নিচু করে জবাব দিল, এই বাড়িতে থাকবো না দাদান, খোটা শুনে বাচ্চার মানসিকতা নেই আমার। প্রণয় আবারও ঠান্ডা কণ্ঠে বলল, কে খোটা দেবে শুনি? সাদমান শিকদার অগ্রিম চোখে তাকিয়ে প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হেসে সাদমান শিকদারের দিকে তাকিয়ে বলল, উনি। সবাই আরেক দফা ভয়ে কাঁপতে শুরু করলো। প্রণয় আবার বলল, এই বাড়ি, এই সম্পত্তি, এগুলো কি উনার? এগুলো থেকে বের করে দেওয়ার উনিকে? এগুলো সব উনার নিজের অর্জন করা? এই বাড়ি, এই ব্যবসার বিশাল সম্পত্তি, এগুলো কি উনার একার? এটা যৌথ সম্পত্তি মানে উনার একার শেয়ার আছে তেমন কোনো না, সবারই আছে। প্রণয় এবার প্রীতমের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে উনার যতটুকু অধিকার, সেজ আব্বুরও ঠিক ততটুকু, তেমনি ছোট আব্বুরও। তুই সেজ চাচ্চুর ছেলে, তোকে বের করে দেওয়ার উনিকে? তুই এই বাড়িতেই থাকবি, এটা তোর অধিকার। তুই কাকে বিয়ে করবি না করবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেখানে মতামত দেওয়া বা কথা বলার উনিকে? আশ্চর্য! প্রণয়ের ঠান্ডা কথা আর অপমানগুলো গরম করাতের মতোই যেন পানি ছিটা পড়ল সাদমান শিকদারের গায়ে। সাদমান শিকদার প্রণয়ের দিকে রক্ত লাল চোখে তাকিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করো না প্রণয়, তোমার জন্য ভালো হবে না। প্রণয় বাঁকা হাসলো। সাদমান শিকদারের দিকে তাকিয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার আর কি খারাপ করবেন? আর কি কেড়ে নিবেন? সব তো কেড়ে নিয়েইছেন। আমার জীবনটা হারানোর কি আর বাকি আছে? তাই আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন। আমার জীবনে হারানোর মতো কিছু না থাকলেও আপনার জীবনে অনেক কিছু আছে। এই যে এদের বাড়ি থেকে বের করে দিতে চান, এরা দুজনেই আপনার কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, ভুলে যাবেন না। এরা আমার কোম্পানি থেকে চলে গেছে, আপনার কোম্পানিতে জাস্ট মুখ থুবড়ে পড়বে। এই লসটা কিন্তু আপনার হবে, আমার কি? আপনি মরলেও তো আমি দেখতে আসবো না। প্রণয়ের কথা শেষ হওয়া করেই প্রীতমের দিকে তাকিয়ে বলল, আমার যা বলার বললাম, বাকিটা তোদের ব্যাপার। বলে প্রণয় ভাবলেশীনভাবে উপরে চলে গেল। প্রীতম আর প্রেম ভাবলো, সত্যি তো, তারা কেন চলে যাবে? এটা তো তাদের অধিকার। প্রীতম সাদমান শিকদারকে উদ্দেশ্য করে বলল, এই বাড়িতে আমাদেরও, তাই বড় দাদান যা বলেছে তাই হবে, আমরা কোথাও যাব না, চলো রসগোল্লা। বলে ইয়ানার হাত টেনে ধরে উপরে চলে গেল। উষাও গেল। অনুশ্রী বেগম তনুশ্রী বেগম কিছুটা নিশ্চিন্ত হলো। এবার একে অপরের দিকে তাকালো। সকলে ড্রয়িং রুম ঝাড়তে লাগলো। শুধু
ছাড়তে পারল না পরিণীতা। সাদমান শিকদারের কথা এক একটা করে পরিণীতার বুকে বিষের ছুরি নিয়ে আঘাত করছিল। সাদমান শিকদারের বলা এক একটা কথা পরিণীতার পায়ের জমিন যেন একটু একটু করে সরিয়ে দিচ্ছিল। আজ পরিণীতা খুব ভালোভাবে বুঝতে পারছে মাস্টারমশাই অতিরিক্ত চিন্তার কারণ কি। আজ পরিণীতা সত্যি সত্যি বুঝলো পরিণীতা ভালোবেসে জীবনে কত বড় ভুল করেছে। এই ভুল মৃত্যু ব্যতীত ক্ষমা করার মতো নয়। নিজের ভালোবাসা পেতে নিজের প্রাণ বিসর্জন দিলেও সাদমান শিকদার মন গলবে না। তিনি কোনোদিনও তার আর তার মাস্টারমশাইয়ের সম্পর্ক মেনে নিবে না। পরিণীত চোখের মনিতে টলমল করে উঠল পানি। বুকের ভেতরটা গভীরভাবে ভিসিয়ে গেল যেন নীল ব্যথায়। হৃদয় যেন ছুটে যাচ্ছে তার। সে ছুটে চলে গেল ড্রয়িং রুম থেকে। এবার খলিল শিকদার এসে বাঁকা এসে সাদমান শিকদার কানে কানে বললেন, আপনার একটু একটু করে গড়ে তোলা সাম্রাজ্য আপনার চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভাইজান। দেখেন এই প্রজন্মের এক একটা ছেলে মেয়ে আমাদের মতো না। প্রীতম আর প্রেম চোখে নিমিশেই হাতছাড়া হয়ে গেল। আর আপনি খুব ভালো করেই জানেন আজ না হোক কাল পরিও এমনটা করবে। এরা ছেলে বলে আপনার সম্মান বেশি নষ্ট হয়নি কি? কিন্তু পরি যখন এই বিখিয়ালি কুল মর্যাদাহীন ছেলের সঙ্গে চলে যাবে তখন গ্রামের লোক আপনাকে দেখে হাসবে ভাইজান। থুতু দেবে আপনার মুখে, জুতার মালা পরাতে আসবে আপনার বাড়ি বয়ে। আপনার দম্ভ গৌরব সব নষ্ট হয়ে যাবে। আর কিছু অবশিষ্ট থাকার নয় ভাইজান। আপনি আমার কথা খারাপভাবে নেবেন না। পরীকে এক্ষুনি পাঠিয়ে দিন প্রণমীর কাছে। ও মেয়ে আমাদের কোনো কাজে লাগবে না। তার থেকে ভালো না সম্মান নষ্ট করে আগে শেষ করে দিন। খালিদ শিকদার কথায় সাদমান শিকদার হাত মুষ্টিবদ্ধ করলো। রক্তলাল চোখে তাকালো খলিদের দিকে। তাতে দাঁত পিষে বলল, আমার মেয়েকে নিয়ে যে শেষ কথাটুকু বললি তার পুনরাবৃত্তি যদি আর কোনোদিন করিস তবে আমি নিজের হাতে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর আমার মেয়ের চিন্তা তোকে করতে হবে না। তুই তোর মেয়ের চিন্তা কর। আর ওই ফকিনীর ছেলের ব্যবস্থা আমি করে ফেলেছি। ওকে নিয়ে আর চিন্তা করবো না বলে সাদমান শিকদার চলে গেলেন। খলিল শিকদার তাতে দাঁত চেপে অপমান হজম করলো। মনে প্রাণ করলো, তোমার যদি ধ্বংস আমি করতে না পারি তবে আমিও খলিদ নই। কিন্তু একটা কথা শুনে খলিল শিকদার থমকালেন। ওই ছেলের ব্যবস্থা করে ফেলেছি মানে? কি করে ফেলেছে? মেরে টেলে ফেলেছে নাকি? যদিও মেরে ফেলে মন্দ হবে না। এই মেয়েটা যা তাল দেখলাম, ওই ছেলেটাকে যদি কিছু হয় তবে এই মেয়েটা এমনিও বাঁচবে না, ঠিক ওর বোনের মতোই। আমি নিশ্চিত এই ছেলেটা মরে গেলে ও নিজেও নিজের গলায় দড়ি বা কলসি ঝুলিয়ে পদ্মপুকুরে ডুবে মরবে। তবে আপাতত উনি পরিণীতার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললেন। ওনার মাথায় অন্য কিছু চলছে। কিছু একটা ভেবে বাঁকা হেসে ফোন লাগালো সাজিদ শিকদারের নাম্বারে। সাজিদ শিকদার। তৃপ্তি বেগম বসে আছে ডাইনিং টেবিলে। সাজিদ শিকদার প্রিয়স্মিতাকে পরম যত্নে খাইয়ে দিয়েছে। তৃপ্তি বেগম পাশে বসে নয়ন ভরে সেই দৃশ্য দেখছে। যদি উনি নিজের কাছে পরিষ্কার না, নিজের বড় অপরাধী লাগে মাঝে মাঝে। সাজিদ শিকদার প্রিয়স্মিতার মুখে ভাতের লোকমা তুলে আদুরে কণ্ঠে বলল, আম্মা তোমার নামে আমার কাছে নালিশ আসছে। তোমাকে না কতদিন বলেছি তুমি বড় হচ্ছ, এখন একটু চলন ফেলন পাল্টাতে হবে। এক সেকেন্ড, একটা কথা বলি। আমার মনে হচ্ছে কি এই যে প্রিয়স্মিতা আর প্রিয়তা এরা হয়তো বা দুই বোন হবে, এই জন্য ওদের ফেসের মিল। কারণ যে শুদ্ধ বললো না সেম সেম লাগতেছিল। আমার মনে হয় প্রিয়স্মিতা আর প্রিয়তা দেখতে একরকম। আর ওদের বাবা মা দুইটা, বাবা একটাই, সাজিদ শিকদার। দেখা যাক ভবিষ্যতে কি হয়। প্রিয়তা খাবার চিবোতে চিবোতে ইনোসেন্ট ফেস করে বলল, সবগুলো জাত মিথ্যা পাপ্পা, আমি কিছু করি নাই। সাজিদ শিকদার আর কি। মেয়ের মায়া ভরা মুখ দেখে গলে গেলেন। তবুও কিছুটা শক্ত থাকার ভান করে বললেন, তবে যে ছেলেটার বাবা আমার কাছে বিচার দিল তুমি নাকি মেরে তার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছো। প্রিয়স্মিতার সাথে সাথে দুদিকে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। কষ্ট পাওয়ার অভিনয় করে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না পাপ্পা? আমার থেকে তোমার কাছে কার না কার ছেলের কথা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। ছি বাবা। তৃপ্তি বেগম খ্যাক করে উঠলেন। বাপ বেটির ঢং দেখে বাঁচি না। বাপের শাসনের নামে খেজুর আলাপ শুরু করে দিয়েছে, গা চলে যায়। বেশি কথা না বলে চুপ করে খাও দুজন। প্রিয়স্মিতা সাজিদ শিকদার অসহায় মুখে একে অপরের দিকে তাকালেন। প্রিয়স্মিতা সাজিদ শিকদারের কানে কানে মিনমিন করে বলল, বিয়ে করার জন্য বাংলাদেশে আর কোনো মহিলা পাও নাই পাপ্পা? এই দরজাল মহিলা কোথা থেকে আমার জন্য বই নিয়ে আসলে? মেয়ের কথা হেসে দিল সাজিদ শিকদার। খাবারের শেষ লুকমা মেয়ের মুখে দিয়ে বললেন, সব আমাদের কপালে দোষ আম্মা। তুমি একটু ভাবো, কোনোভাবে এটা রিপ্লেস করা যায় নাকি? প্রিয়স্মিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, না থাক, প্রতিদিন দুবেলা ঘ্যান ঘ্যান শুনতেও ভালো লাগে। তৃপ্তি বেগম আবারও ধমকে উঠলেন, কি গুজর গুজর ফুসুর ফুসুর হচ্ছে? সাজিদ শিকদার হাত ধুতে ধুতে বললেন, এটা আমাদের সিক্রেট।
তোমাকে কেন বলবো, তাই না আম্মা? প্রিয়স মেয়েটা তালে তাল মিলিয়ে বলল, একদম। সাজিদ শিকদার মেয়ের খুশি মুখের দিকে তাকিয়ে বলল, যাও আম্মা, ঘুমিয়ে পড়ো। প্রিয়স মেয়েটা প্রফুল্ল হেসে সাজিদ শিকদারের দুগালে দুটো চুমু খেয়ে বলল, গুড নাইট পাপা। হাসলেন সাজিদ শিকদার, মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, গুড নাইট প্রিন্সেস। প্রিয়স মেয়েটা দৌড়ে নিজের রুমে চলে গেল। তৃপ্তি বেগম স্বামীকে মুখ জামটা দিয়ে বলল, দাও দাও, আরো লাই দাও। এমনিতেই লাই দিয়ে ব্যাটা ছেলে বানাইছো মেয়েকে, এই ব্যাটা ছেলে কোন ব্যাটার ঘাড়ে ঝুলবে ভেবেছ? সাজিদ শিকদার তৃপ্তি বেগমের গাল টেনে বললেন, আমার বউ আমার বাবার মেয়ের ওপর খালি খালি রাগ করে। সামান্য কথায় তৃপ্তি বেগম গলে পানি হয়ে গেল। লজ্জা মিশ্রিত হেসে, আপনার বয়স যে 55, এটা মনে হয় কোনো বুড়ো বয়সে এত রস কই পান? সাজিদ শিকদার দুষ্টি এসে বললেন, আমাকে দেখে কেউ বলবে 55? সাজিদ শিকদারের একটু তরুণ সুদর্শন দেখতে, এখনো 35। কুমারী মেয়েরা বিয়ের প্রপোজাল দেয়। তৃপ্তি বেগম মুখ বাঁকিয়ে বললেন, ঢং। তৃপ্তি বেগম আবার কিছু বলতে যেতেই অনুভব করলেন কিছু, থেমে বললেন, আপনার ফোন মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ভাইব্রেট করছে। তৃপ্তির কথা সাজিদ শিকদার সিরিয়াস হলেন। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে আবারও সিরিয়াস হয়ে গেলেন। তৃপ্তি বেগম এসে পাশে দাঁড়ালেন। সাজিদ শিকদার একদম স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে সালাম দিলেন। খোলেল শিকদার সালামের উত্তর দিয়ে কিছুটা বিরক্তি কণ্ঠে বললেন, তুই সিলেটে কি করতে যাস? খোলেল শিকদারের কথায় চমকে উঠলেন সাজিদ শিকদার, তবুও নিজেকে শান্ত রেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কিছু কি হয়েছে মেজো ভাইজান? খলিল শিকদার এবার কিছুটা চেঁচিয়ে বললেন, তুই কি সিলেটে গিয়ে মরে গেছিস? তোর বউ ছেলে মেয়ের কোনো খবর রাখিস তুই? সাজিদ শিকদার কিছুটা অবাক হলেন। অবাক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে ওদের? আমি সকালেই তো আমার আম্মুর সাথে কথা বলেছি। খলিল শিকদার আরো তিক্ত কণ্ঠে বলল, তোর মেয়ের কথা বলিনি। খলিল শিকদার এবার তিক্ত কথা শুনে সাজিদ শিকদার মোটেও ভালো লাগে না। মেজ ভাইজানের অযথা মেজাজ তিনি যেন সহ্য করবেন কেন, তাই কিছুটা রূঢ় কণ্ঠে বলল, কিছু বলা থাকলে বলুন ভাইজান, আমার অনেক কাজ আছে। সাজিদ শিকদারের কথা অপমানিত বোধ করলো খলিল শিকদার, মনে মনে চটে গিয়ে বললেন, যেমন বাপ তেমন ছেলে মেয়ে। খলিল শিকদার এবার সোজা করে বললেন, তোর ছেলে একটা সামান্য কৃষকের মেয়েকে বিয়ে করে এনেছে, জানিস তুই? খলিল শিকদারের কথায় তাজ্জব বনে গেল সাজিদ শিকদার বিস্ফোরিত কণ্ঠে বলল, মানে? খলিল শিকদার বুঝলেন কাজ হয়েছে। এবার তিনি রসিয়ে রসিয়ে বললেন, আরে হ্যাঁ, তোর ছেলে বিয়ে করেছে, তাও একটা সাধারণ চাষার মেয়েকে। আমার বংশ মান মর্যাদা দুলোই মিশে দিয়েছে। সাজিদ শিকদার কিছুক্ষণ চুপ থেকে আবার শান্ত কণ্ঠে বলল, আমার ছেলে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট ভাইজান, সে ইচ্ছা স্বাধীন, যা তার কাছে পছন্দ তাই বিয়ে করেছে, এখানে আমার কোনো সমস্যা নেই। আশা করি আমার ছেলেকে এই নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথাও না। আর ছেলে যেহেতু আমার, তাই আশা করি আপনারা কেউ তাকে কোনো বাক্য বলবেনও না। আল্লাহ হাফেজ, শুভরাত্রি বলে ফোন কেটে দিল সাজিদ শিকদার। সাজিদ শিকদারের কথায় রাগে সারা শরীর জ্বলে উঠল খলিল শিকদারের। কত বড় সাহস, যেমন ছেলে তেমন বাপ, সবগুলো বিষাক্ত। তিনি রাগে গজ করতে করতে করতে, তুই আমার বিজনেস কেড়ে নিয়েছিস, তোর মেয়ে আমার মেয়ের জীবনে সব সুখ শান্তি কেড়ে নিয়েছে, তোর ছেলেও তাই, তোর মতো। তোর এক একজন আমার জীবনের কালসাপ, সব কটাকে আমি নিজের হাতে মারবো বলে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন সাজিদ শিকদারকে চিন্তিত দেখে। তৃপ্তি বেগম জিজ্ঞাসা করলেন, এত চিন্তা কেন? ওই বাড়িতে কি কিছু হয়েছে? আপনার ছেলে মেয়ে ভালো আছে? সাজিদ শিকদার উত্তর দিলেন না। কল করলেন অনন্যা বেগমের নম্বরে। কয়েকবার রিং হতে কল রিসিভ করলেন অনন্যা বেগম। সালাম দিয়ে ভেজা কণ্ঠে বললেন, আমি বেঁচে আছি না মরে আছি সেটা জানতে কল করেছেন? ও তো কোনোদিন ফোন দেন না, আজ নিশ্চয়ই ছেলের খবর নিতেই ফোন দিয়েছেন। তৃপ্তি বেগম শুনলেন অনন্যা বেগমের কথাগুলো। স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা শোনার মতো নিচু মানসিকতা ওনার নেই, তাই তিনি বেলকনি চলে গেলেন। অনন্যা বেগম কাপা কণ্ঠে স্পষ্ট বুঝলেন সাজিদ শিকদার, তবুও তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, প্রীতম কাকে বিয়ে করেছে আমি জানতে চাই না, ও আমার ছেলে, আমার ওর ওপর বিশ্বাস আছে, তুমি শুধু বলো ও নিজের ইচ্ছে বিয়ে করেছে তো? সাজিদ শিকদারের কথা অনন্যা বেগমের বুকে ভার কয়েক গুণ ভারী হলো। সত্যি মানুষটা তার জন্য একটু হলেও ভাবে না। কান্না আটকে রাখতে দুহাতে মুখ চেপে ধরলেন অনন্যা বেগম। সাজিদ শিকদার আবারও বললেন, কি হলো? শুধু হ্যাঁ বা না উত্তর দাও। আমার ছেলেকে কেউ জোর করে বিয়ে দেয়নি তো? অনন্যা বেগম কান্না ধরে রাখতে পারলেন না, শক্ত করে কেঁদে উঠলেন। থমকালেন সাজিদ শিকদার, আর কোনো প্রশ্ন করলো না। অনন্যা বেগম কিছু না শুনে ফোন কেটে দিলেন। বালিশে মুখ গুজে বধনহারা কান্নায় ভেঙে পড়লেন।
বালিশ মুখে গুজে কাঁদতে কাঁদতে বলেন, আমি 30 বছরের সংসারে সব মিথ্যা, সব মিথ্যা। পুতুল খেলার সংসার ছিল, সংসারের সততা বলে কিছু নেই। এই মানুষটা আমাকে ভালোবাসেনি কোনোদিনও। তিনি আবারও কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনটা কেন এমন হলো? কেন আপনি আমায় একটু ভালোবাসলেন না? কেন বাসলেন না? আমি তো আমার সবটা দিয়ে আপনাকে ভালোবেসেছিলাম। তবে আমার ভালোবাসা কি এতই কমতি ছিল যে আমি আপনার ভালোবাসা একটুও পেলাম না? অনন্যা বেগম চোখ মুছে উঠে বসলেন, বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আয়নায় হাত ছুড়ে বললেন, কোথায় কমতি আমার? 45 বছর বয়সী অনন্যা বেগম। মোটে 45 বছর লাগে না। যে কেউ দেখলে বলবে 31 থেকে 32, এর বেশি নয়। এখনো তরতাজা যৌবন, টান টান দেহের চামড়া, পান পাতার মুখে গভীর নীলব একজোড়া চোখ, যা নিঃসন্দেহ অতীব আকর্ষণীয়। তবুও তার স্বামী নামক মানুষটির আকর্ষণ করতে ব্যর্থ সে। মাঝে মধ্যে মনে হয় তার মতো পুরো জীবনটাই যেন ব্যর্থতায় পরিপূর্ণ। যেই নারীটা তার স্বামীকে ভালোবাসে না, যে নারীকে তার স্বামী ভালোবাসে না, সেই নারীর জীবনে প্রাপ্তির খাতায় বিরাট বড় একটা শূন্য ছাড়া আর কিছুই থাকে না। সাজিদ শিকদারের চোখে পানি চিকচিক করছে। তিনি দ্রুত চোখ মুছে বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। তৃপ্তি বেগম আকাশ পানে চেয়ে আছেন। সবার জীবনে পরিপূর্ণতা থাকে না, তার জীবনেও নেই। স্বামীর অফুরন্ত ভালোবাসা পেয়েও ওনার জীবনে সুখ শান্তি ভালোবাসা সব কারো দয়া। ওনার জীবনে প্রাপ্তির খাতা বিরাট শূন্য। তিনি জীবন টেনে নিয়ে যাচ্ছে অপরাধের বোঝা কাঁধে নিয়ে। সত্যি কি তিনি এক নারী সবকিছু কেড়ে নিয়েছেন, তার স্বামী সন্তান সব? কিন্তু তিনি তো কারো জীবনে ঢোকেননি, কারো স্বামীও কেড়ে নেননি। স্বামী তো উনি এসেছেন প্রথমে। তবু কেন বুকের পাথরটা দিন দিন ভারী হচ্ছে? কেন মনে হয় তিনি এক নারীর সব কেড়ে নিয়েছে, তাকে দুঃখের সাগরে ছুঁড়ে মেরেছেন? তিনি যেদিন জানতে পেরেছিল তার পক্ষে কোনোদিনও মা হওয়া সম্ভব না, তার কি উচিত ছিল না সেদিন সাজিদ শিকদারের জীবন থেকে সরে যাওয়া? তিনি সাজিদকে অপরান্ত ভালোবাসার লোভে তিনি সামলাতে পারেনি, থেকে গিয়েছিলেন। তার বুকে পাথর চেপে স্বামীর ভাগ দিয়েছিলেন অনন্যা বেগমকে। বিনিময়ে অনন্যা বেগমের ভাবনা সম্পূর্ণ করার আগে পেছন থেকে জড়িয়ে ধরলো, মোলায়েম কণ্ঠে বলল, সাজিদ শিকদার, আবারও কাছে তৃপ্তি, তুমি তো জানো আমার জীবনে তুমি প্রথম ভালোবাসা ছিলে, তুমি শেষ। আমি আর কাউকে জীবনে জড়াতে চাইনি, তুমি হিনা কাউকে ভালোবাসিনি। তবু যা করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম, তোমাকে বাঁচাতে করেছিলাম। তুমি তো সব জানতে তৃপ্তি, তবুও কেন কাঁদো? তৃপ্তি বেগম ঘুরে দাঁড়ালেন সাজিদ শিকদারের দিকে। ওনার 35 বছর সংসারের জীবনে এই মানুষটার প্রতি ভালোবাসার কমতি দূরের কথা, দিন দিন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তৃপ্তি বেগম সাজিদ শিকদারের বুকে মাথা রেখে বললেন, আমার খুব খারাপ লাগে জানেন। আমি হয়তো বিশাল বড় পাপ করেছি, কারো জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছি, স্বামী সন্তান কেড়ে নিয়েছি। আমি মরলে হয়তো জাহান্নামেও ঠাঁই পাবো না সাজিদ। আমি কারো কাছ থেকে তার জীবনের অজান্তে তার গর্ভের সন্তান কেড়ে নিয়েছি। তাহলে প্রিয়তা আর প্রিয়স্মিতা এরা যমজ বোন ছিল, এর সন্তান হয়নি, তাই প্রিয়স্মিতাকে এখানে নিয়ে চলে আসছে সাজিদ শিকদার। কত প্যাচ! আমি কি দিয়েছি? অশান্তি, হতাশা, দুঃখ, কষ্ট, আর কিছু না। সাজিদ শিকদার তৃপ্তির কথায় বুক চেপে ধরলো তার মাথাটা। তোমাকে না কতদিন বারণ করেছি এসব না ভাবতে। তুমি কারো কিছু কেড়ে নাওনি তৃপ্তি, এগুলো প্রথম থেকেই তোমার ছিল। আর প্রিয়স্মিতা শুধু তোমার মেয়ে, তোমার আর আমার মেয়ে, আমাদের মেয়ে, আর কারো নয়। তুমি কারো কিছু কেড়ে নাওনি। তৃপ্তি বেগম গভীর দৃষ্টি চেয়ে রইলেন সাজিদ শিকদারের দিকে। ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি কি সত্যি কি তাকে কখনো একটু ভালোবাসেননি? থেমে গেলেন সাজিদ শিকদার কিছুক্ষণ চুপ থেকে তিনি আকাশের পানে চেয়ে বলেন, তোমার কাছে গোপন করা বা মিথ্যা বলার কিছু নেই। ভালোবাসছি কিনা জানি না, তবে মনে খুব গভীরে সূক্ষ্মভাবে একটা টান অনুভব করি। তার সাথে আমার এত বছরের সংসার, একটা মায়া তো আছেই। সে আমার 3 সন্তানের মা, অস্বীকার করে লাভ নেই। ভালোবাসা কিছুটা তো আছে। তবে তুমি আমার জীবনে প্রথম তৃপ্তি, আর তুমি শেষ। আমি একসাথে দুজনকে ঠকাতে চাই না, তাই তার সাথে যোগাযোগ রাখি না, তার সাথে গভীরভাবে আত্মার সম্পর্ক গড়ি না। হতে পারে তাকে বিয়ে করতে চাইনি, কিন্তু করেছিলাম তো। তাকে বিয়ে করে আমার জীবনে শ্রেষ্ঠ উপহারগুলো পেয়েছি, আমার কলিজার টুকরা 3 সন্তান, আর আমি তাদের বাবা হয়েছি। আমার চাঁদের টুকরোগুলোর মতো ছেলে মেয়ে সবাই তো তারই দান। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তবে সবাইকে আমরা চাইলে সবকিছু দিতে পারি না। ঠিক তেমনই আমিও অনন্যাকে সুখে সংসার দিতে পারিনি, ঠিক করে স্ত্রী হিসেবে ঠিকভাবে গ্রহণ করতে পারিনি, গৃহিণী করে তুলতে পারিনি। সাজিদ শিকদারের কথায় তৃপ্তি বেগমের মনের গভীরে কোথাও একটা যেন ব্যথা লাগলো। তবুও তিনি কিছু বললেন না। তাদের জীবনটা এমনভাবেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যা কখনো ঠিক হবার নয়। জীবনের অর্ধেকটা তো চলেই গেছে। সাজিদ শিকদার দীর্ঘশ্বাস ফেলে তৃপ্তি বেগমকে জড়িয়ে ধরলেন।
এই পর্বটা এখানেই শেষ। আর আমি যে গল্পের মাঝে যে দুইবার করে কথা বললাম ওই প্রিয়স্মিতা আর প্রিয়তাকে নিয়ে, আপনারা কি এটা গল্পের মধ্যে বললে কি বিরক্ত হন? হইলে বলেন, তাহলে আর বলবো না। আল্লাহ হাফেজ।